আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা একটি টক শোতে গিয়ে এমন একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের কারণে বর্তমান সোশ্যাল মিডিয়ায় তিনি তোপের মুখে পড়েছেন। তিনি বলেছেন, বর্তমান এই অন্তর্বর্তী সরকারের আমলে আমি রাতে একা বের হতে ভয় পাই, যে ভয়টি আমি গত আওয়ামী লীগের 15 বছর আমি পেতাম না। এই একটি বক্তব্যের কারণেই সোশ্যাল মিডিয়ায় তিনি তোপের মুখে পড়েছেন। তার এই বক্তব্যের কারণে আমাদের ডক্টর ফয়জুল হক সাহেব কী বলেছেন শুনবো তার মুখ থেকেই। তার আগে চলুন দর্শক আমরা রুমিন ফারহানার সেই বক্তব্যটি শুনে আসি। ব্যারিস্টার রুমিন ফারহানা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যতদিন পর্যন্ত শয়তান নির্মূল না হয় ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। আচ্ছা, কে শয়তান আর কে ফেরেশতা এটা মাপার কি কোনো যন্ত্র আছে? মানে কিভাবে তারা মাপবেন, আপনি কি বুঝতে পেরেছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই উক্তিটি শুনে আমার কাছে মনে হয়েছে খাজনার চেয়ে বাজনা বেশি, এটা আসলে বাঙালির মজ্জাগত সমস্যা। আপনি দেখেন, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, তাদেরকে আমরা নষ্ট করলাম, মানে সরকারে যারা ছিল তারা নষ্ট করলো, কিন্তু এক শুভ সকালে তাদের পোশাক পরিবর্তন করে আইডিয়া করা হলো এবার তারা ঠিকঠাক মতো কাজ করবে। আমরা যে কোনো একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আইন শৃঙ্খলার অবনতি হলে সেটাকে শক্ত হাতে বন্ধ করা, এবং এই অবনতির সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত তাদের দল মত, রাজনৈতিক মতাদর্শ, অরাজনৈতিক বিশ্বাস, সকল কিছুকে একপাশে সরিয়ে রেখে কেবলমাত্র তার অপরাধের বিচারটি দেশের প্রচলিত আইন অনুযায়ী হবার কথা, এটাই একটা সভ্য রাষ্ট্রে হয়ে থাকে। আমার দেশে এগুলো হয় না। আমার দেশে হয় বড় বড় কথা, লুকিং ফর শত্রুজ কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট, এইসব অদ্ভুত অদ্ভুত কথা। আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে। দেখুন নিকোল, গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় কারা ঘটালো, কারা মদদ দিল, কারা সেটাতে উস্কে দিল, এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারলো, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা, তাই নয় কি? কিংবা ধরুন 32 নম্বরে 2 দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো, মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো, আগুন দেয়া হলো, এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটলো, এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা জানাচ্ছে। সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি, কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি, ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না, এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো, তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভেবে যে ও আচ্ছা, সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে, সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে। কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে। মানে হোয়াট ডাজ ইট মিন? আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন? আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন? এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল। এবং 18 কোটি মানুষ, মতান্তরে 20 কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে। আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল, এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারতো। মানে এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না, রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয়। এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না, তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তার মানে তার জীবন এখন শঙ্কিত, তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে, জনগণকে তিনি ভয় পাচ্ছেন। কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে। কোন সরকারের সময়? যেই সরকার 5ই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান, একটি বিপ্লব, একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই। রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল? শেখ হাসিনার যে 16 বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন, সেই সময় তিনি সংসদে ছিলেন, সেই সময় তিনি বাসা বাড়ি, টকশো, রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন। রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না।
কিন্তু এই রুমিন ফারহানারই আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন শহীদ মিনার, সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে, তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে, এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার না। তিনি বলছেন এগুলো আওয়ামী লীগ কিংবা ওদেরই, আবার পরক্ষণে বলছেন যে এদের দলীয় পরিচয় নাই, এরা আওয়ামী লীগও না। তার মানে ওই সময়ও তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে। মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও, তারা মূলত দলের কেউ হইতে পারে না, দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না। তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই চাঁদাবাজ, আওয়ামী লীগ মানেই দুষ্ট, আওয়ামী লীগ মানেই একটি গন্ডর, এটা তিনি জানেন না। যাই হোক, তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে, আমার মা অসুস্থ, আমার মাকে হসপিটালে নিব, এই সময় দরজা জানলা ভেঙে দিচ্ছে, কাজ ভেঙে দিচ্ছে। এটা তো নতুন কিছু নয়। তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো ছিল না, সেই সময়টা ছিল শেখ হাসিনার সময়। সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে, আপনি তখন হাঁটতে পারতেন না। আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না, ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে। আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন, টক শো করছেন, রাস্তাঘাটে হাঁটছেন, সভা সমাবেশ করছেন, আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না। আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন? বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয়? এটা কি উদ্দেশ্যটা কি? আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি, জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আর যাই হোক, অন্তত পক্ষে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখ হাসিনার 16 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থ সম্পদ লোপাট, দেশটাকে ধ্বংস করে দেয়া, এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি 6 মাসের মধ্যে চাচ্ছেন। 6 মাসে এমন কি হয়েছে আমাকে বলেন? আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো, ক্রস ফায়ার হতো, হত্যা করা হতো, মানুষ নির্যাতন হতো, আলেম ওলামাকে জেলে ভরা হতো, মানে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, কান্নার রোল বসতো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করত, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না। 3টি ইলেকশন, সবগুলো অবৈধ ইলেকশন ছিল, এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই, অ্যাকসেপ্ট রুমিন ফারহানাকে, যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। যে 5-6 জন এমপি ছিলেন, তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুমিন ফারহানা এমপি। অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন, ওই 5 জনের প্রত্যেকেই প্রায় বিতর্কিত। একজন উকিল আব্দুস সত্তার এই রুমিন